অফিসের পরপর দুটো মিটিং শেষ করে শর্মিষ্ঠার আজ অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। তার উপরে আজ আবার সেই বিকেল থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। শর্মিষ্ঠা চ্যাটার্জি একটা বেসরকারি সংস্থায় উচ্চপদে চাকরি করে। বৃষ্টি, রাস্তার জ্যাম সবকিছু কাটিয়ে বাড়ির গলির মুখে যখন অফিসের গাড়ি শর্মিষ্ঠাকে নামিয়ে দেয়, তখন ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। শর্মিষ্ঠা গলিতে ঢুকতেই সামনের চায়ের দোকানের হরি কাকা ওকে দেখে এগিয়ে আসেন। বৃষ্টির জন্য বুঝি দেরি হয়ে গেল? তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাও মা, আজ আবার তোমার বাবা বাড়ির রাস্তা চিনতে পারছিল না। ভাগ্যিস একজন পরিচিত লোকের সাথে তোমার বাবার দেখা হয়ে গেছিল। ওহ, না হলে কি যে হতো। মুখটা শুকিয়ে যায় শর্মিষ্ঠার। এই নিয়ে গত 6 মাসে রণদীপ চ্যাটার্জি মানে ওর বাবা অনেকবার সবকিছু ভুলে গেছে হঠাৎ করেই, আবার হঠাৎ করেই সুস্থ হয়ে গেছে। তবে উনি ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছেন। খানিকটা আমতা আমতা করে শর্মিষ্ঠা বলল, হ্যাঁ হরি কাকা, বাবার চিকিৎসা চলছে, ভালোই তো ছিল বেশ কিছুদিন, আবার যে কেন এরকম হলো দেখি, অন্য ডাক্তার দেখাতে হবে। ইনি তো বলছেন বাবার কোনো সমস্যাই নেই, রিপোর্ট সব নর্মাল। কিছু মনে করো না মা, সব সময় সব কিছু কিন্তু ডাক্তার দ্বারা হয় না। তুমি বরং একবার। কথাটা অসম্পূর্ণ থেকে যায় হরির। এতক্ষণে হরির কথা শুনতে শুনতে শর্মিষ্ঠার মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠেছে, সেটা নজরে পড়ে হরির। তাই সে প্রসঙ্গ বদলে বলে, তুমি এখন বাড়ি যাও মা। শর্মিষ্ঠা দ্রুত পা বাড়ায় বাড়ির দিকে। যেতে যেতে শর্মিষ্ঠা ব্যাগ থেকে ওর ফোনটা বের করে দেখে ওর মায়ের 5টা মিসড কল এবং ওর ভাইয়ের 2টো মিসড কল। বার দুয়ে কলিং বেল বাজারে দরজা খোলেন শর্মিষ্ঠার মা। তোকে কতবার ফোন করেছি, দেখ তো মামনি, ফোনটা তুলিসনি কেন? এদিকে কি হয়েছে জানিস? ব্যাগটা সোফায় রাখতে রাখতে শর্মিষ্ঠা বলে, অফিসে মিটিংয়ে ঢোকার সময় ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখেছিলাম, আর বের করে দেখা হয়নি। আসার সময় হরি কাকার কাছে শুনলাম বাবা আজ আবার বাড়ির রাস্তা ভুলে গিয়েছিল। বাবাকে একা বেরোতে দিতে মানা করেছি তো তোমাদের, শোনো না কেন বলো তো? আরে শোন, গত 1 মাস ধরে তো তোর বাবা ঠিকই ছিল। বৃষ্টি হচ্ছিল বলে আজ বিকেলে তোর বাবাই বলেছিল একটু তেলে ভাজা দিয়ে মুড়ি খাবে, সেটাই আনতে যায়। আমি তোর ঠাকুমা বারণ করেছিলাম, কিন্তু তোর বাবা শোনেনি। ততক্ষণে তোর ভাইও পড়াতে চলে গেছে। এই যে তোর বাবা বেরিয়েছিল বিকালে, ফিরে প্রায় 9টার সময়, তাও একজন এসে দিয়ে যায়। তখন থেকে ঘুম মেরে বসে আছে। শর্মিষ্ঠা গিয়ে ঢোকে ওর বাবার ঘরে। রণদীপবাবু ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন একটা বিড়বিড় করে চলেছেন। শর্মিষ্ঠা বলে, বাপি, ও বাপি, কি বলছো তুমি? আর তুমি একা বাড়ি থেকে বেরিয়েছিলে কেন? তোমাকে তো আমি বারণ করেছিলাম। রণদীপবাবু কাঁপা কাঁপা গলায় সিলিংয়ের দিকে হাত দিয়ে ইশারায় কিছু একটা দেখান তার মেয়েকে। একই রকমভাবে বিড়বিড় করতে করতে বলেন, ওই দেখ মামুনি, ওই দেখ, ফুল্লরা আমার দিকে তাকিয়ে আছে। ও আমাকে নিজের সাথে নিয়ে যাবে বলে এসেছে। ও আমাকে নিজের সাথে নিয়ে যাবে। ওই দেখ। সিলিংয়ের দিকে তাকিয়ে শর্মিষ্ঠা কিছুই দেখতে পায় না। ও জিজ্ঞেস করে, বাপি, কি বলছো তুমি? কে ভুললোরা? কেন তোমাকে সাথে করে নিয়ে যাবে? আর কোথায় নিয়ে যাবে? ওই যে সিলিং এর দিকে দেখ, ও হাসছে। আমার আমার অবস্থা দেখে ও হাসছে। হ্যাঁ, হাসছে। দুটো হাত দিয়ে নিজের কান দুটোকে চেপে ধরেন রণদীপবাবু। ওনার কপালের শিরাগুলো ফুলে উঠতে শুরু করে। দেখলে মনে হবে কোনো শব্দ উনি শুনতে চাইছেন না, যদিও শব্দটা বোধ হয় উনি ছাড়া কেউই শুনতে পাচ্ছেন না। রাতে রণদীপবাবুকে খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেয় শর্মিষ্ঠা। রাতে খাবার টেবিলে শর্মিষ্ঠা ওর মাকে প্রশ্ন করে, আচ্ছা মা, ভুল্লোরা কে? বাবার মুখে এই নামটা আগে শুনেছো কখনো? শর্মিষ্ঠার মা অরিত্রা দেবী উত্তর করেন, না রে মামনি, এই নামটা তোর বাবা অসুস্থ হবার পর থেকেই বলে চলেছে।
জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিছুই বলেনি রে। শর্মিষ্ঠার ঠাকুমার কপালে একটা ভাঁজ দেখা যায়। তিনি এই নামটা আগে কোথায় শুনেছেন, কিন্তু মনে করতে পারেন না। রাতে বিছানায় শুয়ে ঘুমন্ত রণদীপবাবুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওনার স্ত্রী অরিত্রা দেবী ভাবতে থাকেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে কী থেকে কি হয়ে গেল। সুস্থ স্বাভাবিক রণদীপবাবু এখন কেমন একটা হয়ে গেছেন। শরীর শুকিয়ে আসছে, ঠিক মতন খেতেও পারেন না। হঠাৎ একটা খসখস শব্দ কানে আসতে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে অরিত্রা দেবীর। বুকে ভর দিয়ে কিছু এগিয়ে এলে যেরকম শব্দ হয়, এই শব্দটা অনেকটা সেই রকম। ঘরের কম আলোতেও একটা ছোট ছায়া ফুটে ওঠে ঘরের একটা দেওয়ালে। 4 হাত পায়ে ভর দিয়ে ছায়াটি ঘরের সেই দেওয়াল থেকে ঘরের সিলিংয়ের দিকে এগিয়ে চলেছে। মূলত যে শব্দটা অরিত্রা দেবী পেয়েছিলেন, সেটা ওই ছায়াটারই এগিয়ে আসার। এগোতে এগোতে একসময় ছায়াটা রণদীপবাবুর মাথার কাছে এসে মিলিয়ে যায়। ছায়াটা যেন রণদীপবাবুর মস্তিষ্কে প্রবেশ করে যায়। সাথে সাথেই বিছানার উপর একদম টান টান করে উঠে বসেন রণদীপবাবু। মাথাটা ক্রমশ ওনার সামনের দিকে ঝুঁকে পড়তে থাকে আর বলতে থাকে, ভুল্লরা, ভুল্লরা আমায় ডাকছে, আমায় ডাকছে ভুল্লরা, ভুল্লরা আমায় ডাকছে। আসতেই হবে, আসতেই হবে, ওকে আসতেই হবে। স্বামীর এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠেন অরিত্রা দেবী। মামনি, বাবু, তোরা একবার এদিকে আয়, তোদের বাবা কিরকম করছে। মায়ের চিৎকার শুনে সৌমেন শর্মিষ্ঠা দৌড়ে যায়। তখনও ঠায় একভাবে বসে রয়েছেন রণদীপবাবু এবং ওই একই কথা বারবার বলে চলেছেন। বাপি, ও বাপি, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কিছুক্ষণ পর উনি কিছুটা স্বাভাবিক হন, কিন্তু কিছুই বলতে পারেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। আমি আমি দেওয়ালে অদ্ভুত রকমের একটা ছায়া দেখেছি রে কিছুক্ষণ আগে। ছায়াটা তোর বাবার মাথার কাছে এসে মিলিয়ে গেছে। শর্মিষ্ঠার ভাই সৌমেন প্রশ্ন করে, মা, তুমি কিসের ছায়া দেখেছো? ছায়াটা ভারী অদ্ভুত রে বাবু। মানুষের নাকি কোনো প্রাণীর, বলা কঠিন। 4 হাত পায়ে ভর দিয়ে এগিয়ে আসছিল। দুই ভাই বোন দেওয়ালের দিকে তাকিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই। ঘরে এসে শর্মিষ্ঠা ভাবতে থাকে তখন হরিকাকার বলা কথাগুলো। পেশায় একজন ইতিহাসের প্রফেসর ছিলেন রণদীপবাবু। কিসব পুরনো মন্দির নিয়ে রিসার্চ করছিলেন ওনার ঠিক অবসরের আগে। সেই কাজের সূত্রে গত 6 মাস আগে নিকুঞ্জপুর নামে এক গ্রামে গিয়েছিলেন, আর তারপর থেকেই এসবের শুরু। শর্মিষ্ঠা পরপর ঘটনাগুলো সাজিয়ে নিয়ে মনস্থির করে একবার সে নিকুঞ্জপুর গ্রামে যাবে। ওখানে কি এমন ঘটনা ঘটল যে একটা মানুষ মাঝে মাঝে তার স্মৃতিশক্তিই হারিয়ে ফেলছে, এমনকি তার গবেষণার কাজটাও অসমাপ্ত রেখে ফিরে এলো। পরের দিন সকালে রণদীপবাবুকে তার ছেলে মেয়ে সমরজিৎ মুখার্জি নামে শহরের একজন নামকরা ডাক্তারের কাছে নিয়ে যায়। অনেকগুলো টেস্ট করানোর পরে ডক্টর মুখার্জি বলেন, দেখুন, আপনাদের বাবার সব রিপোর্ট কিন্তু নর্মাল। আপনাদের আগের ডাক্তারবাবু যে কথা বলেছেন আমিও সেই একই কথাই বলছি। রণদীপবাবুর কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস বলার আছে, সেটা হলো মানুষের মস্তিষ্ক যখন কারোর দ্বারা নিয়ন্ত্রিত থাকে, যেমন ধরুন কোনো মানুষকে যদি হিপনোটাইজ করা হয়, তখন তার মস্তিষ্কের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ যেমন হয়, আপনাদের বাবার মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে সেরকমভাবে কাজ করছে। ও হ্যাঁ, আরও একটা জিনিস, আপনারা যে তারিখগুলোতে আপনার বাবার স্মৃতি লোপ পাবার কথা উল্লেখ করেছেন, সেটাও কিন্তু মাসের একটা নির্দিষ্ট সময়, মানে পূর্ণিমার সময় হতো। অর্থাৎ বিগত মাসগুলোতে ওই তারিখগুলোতে পূর্ণিমা ছিল। ডাক্তারের চেম্বার থেকে বাড়ি ফেরার সময় গাড়িতে বসে শর্মিষ্ঠা ফিরে যায় 6 মাস আগের একটা ঘটনায়। তখন ওর বাবা নিকুঞ্জপুর গ্রামে গিয়েছিলেন মন্দির নিয়ে রিসার্চের কাজে। একদিন সকালে হঠাৎ করেই শর্মিষ্ঠাদের বাড়িতে ফোন আসে। ফোনটা করেছেন নিকুঞ্জপুর গ্রামের প্রধান শিক্ষক মশাই অনল কৃষ্ণ ঘোষ। ফোনটা ধরেছিল শর্মিষ্ঠার মা। ম্যাডাম, আমি অনল কৃষ্ণ ঘোষ কথা বলছি নিকুঞ্জপুর গ্রাম থেকে। আপনার স্বামী রণদীপবাবু আমাদের এখানে এসেছিলেন রিসার্চের কাজে। গতকাল থেকে উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে উনি সব কিছু ভুলে যাচ্ছেন, এমনকি আমাদের কাউকে চিনতেও পারছে না।
আমরা ওনাকে নিয়ে কলকাতার দিকে রওনা হচ্ছি, আপনারাও চলে আসুন। তখন শর্মিষ্ঠার পরিবার রণদীপবাবুর অসুস্থতা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে অনলকৃষ্ণ ঘোষকে তারা কোনো প্রশ্ন করেই উঠতে পারেনি। অনলকৃষ্ণবাবুও তারপর থেকে একবারও রণদীপবাবুর কোনো খোঁজ খবর নেননি। এখন সম্পূর্ণ বিষয়টাই শর্মিষ্ঠার কাছে বেশ অদ্ভুত এবং সন্দেহজনক লাগছে। বাড়ি ফিরে অফিসে কয়েকদিনের জন্য ছুটির আবেদনটা করে ফেলে শর্মিষ্ঠা। এর মধ্যে বার কয়েক অনলকৃষ্ণবাবুকে ফোন করে ধরার চেষ্টা করে শর্মিষ্ঠা, কিন্তু বারবার ফোন রিং হলেও কেউ ফোন রিসিভ করে না। পরদিন সকালে উঠেই শর্মিষ্ঠা রওনা দেয় নিকুঞ্জপুর গ্রামের উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 6 ঘন্টা জার্নি করে 2টো বাস বদল করে নিকুঞ্জপুরে শর্মিষ্ঠা যখন পৌঁছয় তখন প্রায় সন্ধে হব। নিকুঞ্জপুরকে একেবারে প্রত্যন্ত গ্রাম বলা চলে। এখানে ওর বাবা রিসার্চের কাজে এসেছিল। এটা ভেবেই অবাক হয় শর্মিষ্ঠা। গ্রামের দিকে একটাই সুবিধে, এখানে সবাই সবাইকে চেনে। শর্মিষ্ঠা একটা রিক্সাওয়ালাকে বলে, ভাই, আমি আপনাদের এই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক অনলকৃষ্ণ ঘোষ মহাশয়ের বাড়িতে যাব, নিয়ে যাবেন? রিক্সা চালক হ্যাঁ বলায় উঠে বসে শর্মিষ্ঠা রিক্সায়। তা ম্যাডাম, আপনি কি এই গ্রামে নতুন নাকি? আপনি কি স্যারের ছাত্রী না আত্মীয়া? আমি দুটোর কেউই নই ভাই। আমি স্যারের সাথে দেখা করতে এসেছি একটা বিশেষ কাজে। স্যারের সাথে দেখা করতে এসছেন মানে? আপনি জানেন না স্যার মারা গেছেন? আজই তো ওনার ওই শ্রাদ্ধানুষ্ঠান, মানে শ্রাদ্ধ আর কি। ছেলেটির কথা শুনে হতাশ হয়ে পড়লেও শর্মিষ্ঠা ঠিক করে এত দূরে এসে ও খালি হাতে ফিরে যাবে না। জানতেই হবে এখানে কি হয়েছিল ওর বাবার সাথে। ও জিজ্ঞেস করল, আপনাদের স্যার মারা গেলেন কি করে? কি জানি ম্যাডাম, স্যার তো সম্পূর্ণ সুস্থ ছিলেন গা। সামনের মাসে স্যারের ওই রিটায়ারমেন্ট ছিল, আর তারপরেই স্যারের ওই পাকাপাকিভাবে শহরে নিজের মেয়ের কাছে চলে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে স্যার হঠাৎ করে সব কিছু ভুলে যাওয়া শুরু করেছিলেন গো। চিকিৎসা চলছিল, কিন্তু তারপর হঠাৎ করে সব শেষ হয়ে গেল। কথা বলতে বলতে ওরা পৌঁছে যায় অনলকৃষ্ণ ঘোষের বাড়িতে। বাড়িতে শ্রাদ্ধের প্যান্ডেল করা, লোকজন ভর্তি। রিক্সাওয়ালা ছেলেটির নাম বাবলু। সে কিছুতেই শর্মিষ্ঠার থেকে ভাড়া নিতে চাইল না। বলল, ম্যাডাম, আমি এই স্যারের কাছেই পড়াশুনো শিখেছি, ওই একটু আধটু আর কি। আপনি স্যারের বাড়িতে এসছেন প্রথমবার, তাও স্যারের শ্রাদ্ধানুষ্ঠানের দিন। আপনার থেকে ভাড়াটা নিতে পারবো নিকো। বাবলু নামিয়ে দিয়ে যাওয়ার পরে একটু ইতস্তত করেই বাড়ির মধ্যে ঢোকে শর্মিষ্ঠা। পেছন থেকে একজন মহিলা বলেন, আপনি কি কাউকে খুঁজছেন? পেছন ফেরে শর্মিষ্ঠা দেখে তারই বয়সী বিবাহিত একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে নমস্কার জানিয়ে সে বলে, নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি। কলকাতা থেকে বিশেষ দরকারে এসেছিলাম স্যারের কাছে। আমি জানতাম না স্যার আর নেই। আমার ওনার পরিবারের লোকের সাথে কিছু জরুরি কথা বলার আছে। মহিলা আশপাশে একটু তাকিয়ে বললেন, আপনার যা দরকার আমায় বলুন। আমি গার্গী, অনলকৃষ্ণবাবুর একমাত্র মেয়ে। এরপর গার্গে শর্মিষ্ঠাকে নিয়ে গিয়ে বসায় ওর বাবার ঘরে। শর্মিষ্ঠা শুরু করে, গার্গী, আমাকে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে আপনার বাবারই একজন ছাত্র, বাবলু। তার কাছে শুনলাম আপনার বাবা মৃত্যুর কিছুদিন আগে সব কিছুই প্রায় ভুলে যেতেন। ওনার ঠিক কি হয়েছিল? হ্যাঁ, বাবা সুস্থই ছিলেন। আমরা শহরে থাকতাম, যাতায়াত করতাম। গত 5 মাস ধরে বাবা সব কিছু মাঝে মাঝে ভুলে যাচ্ছিলেন। চিকিৎসা চলছিল, কিন্তু ডাক্তার কিছুই ধরতে পারেনি। আর তারপরেই তো হঠাৎ করে। কথাগুলো শুনে ভয়ে মুখটা শুকিয়ে যায় শর্মিষ্ঠার। একটা ঢোঙ্কিলে সে বলে, গার্গী, আমার বাপিরও একই সমস্যা শুরু হয়েছে। বাপি গত 6 মাস আগে পুরনো মন্দির নিয়ে রিসার্চ বিষয়ক কাজে এখানে এসেছিলেন। আপনার বাবাও সাহায্য করেছিলেন আমার বাপিকে সেই কাজে। এখানে থাকাকালীনই আমার বাপির প্রথম সমস্যা শুরু হয়। তখন আপনার বাবা দায়িত্ব নিয়ে আমার বাপিকে বাড়ি পৌঁছে দেন। আচ্ছা, আপনার বাবা কি ভুল্লোড়া বা এরকম কিছু বলতেন? গার্গী এত সব কিছু শুনে বলে ওঠে, দাঁড়ান, বাবার সাথে না সবসময় গোপালদা থাকতো।
আমি ওনাকে ডাকছি, উনি আপনার প্রশ্নের সব উত্তরই ঠিকঠাক দিতে পারবেন। গার্গী কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে একজন বছর ৪৫ ভদ্রলোকের সাথে। ইনি গোপালদা, আপনার যা প্রশ্ন এনাকে করতে পারেন। শর্মিষ্ঠা উঠে দাঁড়িয়ে বলে, নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি, রণদীপ চ্যাটার্জির মেয়ে। আপনি বোধহয় আমার বাপিকে চিনে থাকবেন। বাপির মুখে আপনার নামটাও বার কয়েক শুনেছি। শর্মিষ্ঠা যে রণদীপবাবুর মেয়ে এটা শোনার পর গোপালের ভাবমূর্তি কেমন যেন বদলে যায়। সে রাগত স্বরে বলে, তা আপনি কি করতে এসেছেন এখানে? হ্যাঁ, আপনার বাবা তো যা সর্বনাশ করার করেই গিয়েছেন, এখন আবার আপনি এসেছেন? শর্মিষ্ঠা অবাক হয়ে যায় লোকটার কথা শুনে। দেখুন, আমার বাপি কি এমন করেছেন আমি জানি না, কিন্তু তিনি এখন বিপদে আছেন। আপনার মাস্টার মশাইয়ের মতো আমার বাপিও সব ভুলে যাচ্ছেন মাঝে মাঝে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আপনার বাবা কি করেছেন সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করুন না, আমাকে কেন করছেন? গোপাল এবং শর্মিষ্ঠার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না গার্গী। তবে এটা বুঝতে পারে গোপাল তার থেকে কিছু গোপন করেছে। সে এবারে প্রশ্ন করে, বাবার মৃত্যুটা কি অস্বাভাবিক? তুমি কি কিছু লুকাতে চেয়েছিলে গোপালদা? মাস্টার মশাই তোমাকে জানাতে বারণ করেছিলেন, আর আমিও ভেবেছিলাম যে কয়েকদিন পরেই তো মাস্টার মশাই রিটায়ার করবেন, তারপর আমরা তোমার কাছে চলে যাব। তুমি তো জানো সেই মতন উনি এই বাড়ি, স্কুলের, লাইব্রেরির জন্য দানপত্র করে গিয়েছিলেন। তারপর হঠাৎ করেই মাস্টার মশাই অদৃশ্য কাউকে দেখতে পেতে শুরু করেন। বারবার বলতেন যে ওই ভুল্লোরা ডাকছে, আমাকে যেতে হবে। এসব কথা শুনে গার্গী শর্মিষ্ঠা চাপ দিতে থাকে গোপালকে। তুমি আর কি জানো বলো? তার মানে এই কয়েক মাসে যে মানুষগুলোর মৃতদেহ পাওয়া গিয়েছে তারাও কি ওই ওই অপশক্তির বলি? গোপাল এবার কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকে গার্গী আর শর্মিষ্ঠার দিকে। তারপর হঠাৎই ওর মাথাটা সামনের দিকে ঝুঁকে যায়। অদ্ভুত গলায় বলে ওঠে, আমি তো সব ভুলে গেছি। কি বলবো তোদেরকে? হ্যাঁ, তোদের যা বলবে ওই ভুল্লোরাই বলবে। ওই শোন, ভুল্লোরা ডাকছে, আমাকেও যেতে হবে। ভুল্লোরা সবাইকে ডাকবে, যারা ওকে জাগিয়ে তুলে অভুক্ত রেখেছে তাদের সবাইকে। খ্যাক খ্যাক করে হাসতে হাসতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় গোপাল। শর্মিষ্ঠা এবং গার্গীও পিছু নেয় গোপালের। গার্গীর স্বামী তমাল চেঁচিয়ে জিজ্ঞেস করে, আরে গোপালদা, এইভাবে ছুটে কোথায় যাচ্ছ? আর তোমরাই বা ছুটছো কেন? তোমাকে তোমাকে পরে বলবো সব তমাল। এখন গোপালদাকে আটকানো দরকার, না হলে বাঁচানো যাবে না গোপালদাকে। তিনজন গিয়ে দাঁড়ায় একটা পুকুরের সামনে, যে পুকুর ঘাটে কিছুক্ষণ আগে গার্গী আর তমাল এসেছিল অনল কৃষ্ণবাবুর পারলৌকিক কাজ সম্পন্ন করার পরে নিয়ম অনুযায়ী ভাত সরা দিতে। ওরা দেখতে পায় গোপাল একদম ঝুঁকে অনল কৃষ্ণবাবুর জন্য রেখে যাওয়া ভাত সরাটা গোগ্রাসে গিলছে। তিনজনের শরীরে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যায়। সাহস সঞ্চয় করে তমাল ক্রমশ এগোতে থাকে গোপালের দিকে। গোপাল এবার খেতে খেতেই একদম সোজা হয়ে শরীর টান টান করে বসে। মুখ দিয়ে গোপালের একটাই শব্দ বেরোতে থাকে, ভুল্লোরা, ভুল্লোরা, ভুল্লোরা। ঠান্ডা বাতাস এসে শর্মিষ্ঠা, গার্গী আর তমালকে ধাক্কা মেরে যায়। পুকুরের জলে ভেসে ওঠে এক বিভৎস অবয়বের ছায়া। সেটা মানুষ নাকি কোনো প্রাণীর তা বলা ভীষণ কঠিন। অবয়বটার 4টে হাত, মাথাটা কেমন সামনের দিকে ঝুঁকে আছে। ও ওটা কি গার্গী? জলের মধ্যে ওটা কি ভেসে উঠছে? আমি আমি জানি না শর্মিষ্ঠা, ওটা কি? আমিও জীবনে প্রথমবারই দেখছি। ভয়ে উত্তেজনায় গার্গী আর শর্মিষ্ঠা পরস্পরের হাত চেপে ধরে। তমালও অবাক হয়ে পুকুরের জলের দিকে তাকিয়ে থাকে। অবয়বটা জলের মধ্যে ভালোভাবে ফুটে উঠতেই গোপাল তার নিজের জায়গা ছেড়ে উঠে পড়ে। আমি আসছি ভুল্লোরা, আমি আসছি ভুল্লোরা বলেই পুকুরে ঝাঁপ দেয় সে। প্রায় সাথে সাথেই ডুবে যায় গোপালের দেহ। গার্গী চিৎকার করে ওঠে,
গোপালদা, তুমি সাঁতার জানো? গোপালদা, তুমি চেষ্টা করো, তুমি পারবে। গার্গীর চিৎকার গোপালের কান পর্যন্ত পৌঁছায় না। ওরা বুঝে যায় সাময়িক বিভিন্ন জিনিস ভুলে যাওয়ার মতন গোপাল এখন ভুলে গিয়েছে যে ও সাঁতার কাটতে জানে। তমাল ততক্ষণে পাড়ার কিছু লোক ডেকে এনে তাদেরকে পুকুরে নামিয়ে দিয়েছে। অনেক লোকজন জড়ো হয়ে যায় পুকুর পাড়ে। কিছুক্ষণ পর পুকুরে ভেসে ওঠে গোপালের মৃতদেহ। যারা পুকুর থেকে গোপালকে তোলার জন্য নেমেছিলেন তারাই পুকুরের পাড়ে তুলে নিয়ে আসে গোপালের মৃতদেহ। গার্গী এগিয়ে গিয়ে মৃত গোপালের শরীর ধরে ঝাঁকাতে থাকে। গোপালদা, তুমি এটা কি করলে? গোপালদা, ও গোপালদা। হঠাৎ করেই গার্গীর চোখ যায় গোপালের ডান হাতের তালুর পেছন দিকে। সেখানে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকা। বেশ উত্তেজিত হয়ে পড়ে গার্গী গোপালের হাতের ওই চিহ্নটি দেখে। গার্গী বলল, এরকম এরকম চিহ্ন আমি তোমার বাবার হাতেও দেখেছিলাম, বাবার মৃত্যুর সময়ে। তবে তবে চিহ্নটা আশ্চর্যজনকভাবে খুব কম সময়ের জন্য ছিল বাবার হাতে। আপনি কি আপনার বাবার হাতে এরকম চিহ্ন আগে কখনো দেখেছিলেন? না শর্মিষ্ঠা, বাবা মারা যাওয়ার পরই ওই প্রথম এবং শেষবারের জন্য ওই চিহ্নটা আমি দেখেছিলাম। পাড়ার কেউ হয়তো পুলিশে খবর দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যায়। তারা গোপালের নিথর শরীরটা পর্যবেক্ষণ করতে করতে বলে, এই নিয়ে নিকুঞ্জপুর গ্রামে 4 জন আত্মহত্যা করলো। খুবই অদ্ভুত। তা গার্গী দেবী, আপনাদের বাড়ির গৃহ সহায়ক কি সাঁতার জানতেন? গার্গী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শর্মিষ্ঠা বলে, গার্গী, আপনি অফিসারকে ওই অদ্ভুত চিহ্নটির কথা বলছেন না কেন? শর্মিষ্ঠার কথা শুনে গার্গী ইশারায় শর্মিষ্ঠাকে গোপালের হাতের তালুর দিকে দেখায়। এখন তালুতে আর কোনো চিহ্ন নেই। বিষয়টা যে অতিলৌকিক সেই বিষয়ে শর্মিষ্ঠার আর কোনো সন্দেহ থাকে না। পুলিশ গোপালের দেহ নিয়ে চলে যায়। গোপালের যেহেতু নিজের বলতে কেউ ছিল না, তাই তমালকেও পুলিশের সাথে যেতে হয়। অনল কৃষ্ণবাবুর বাড়িতে এখন গার্গী আর শর্মিষ্ঠা একা। গোপালের ওভাবে মারা যাওয়ার পর ওই বাড়িতে আর কেউ থাকতে রাজি হয়নি। শর্মিষ্ঠার সাথে করে নিয়ে আসা ওর বাবার ডায়েরি খুলে বসে। এই ডায়েরিতেই ওনার সমস্ত রিসার্চের তথ্য লিখে রাখেন। সন্ধ্যাবেলায় রান্নাঘরে সবার জন্য চা করছিলেন অরিত্রা দেবী। হঠাৎ শুনতে পান তার স্বামী বাথরুম থেকে পরিত্রাহী চিৎকার করছেন, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, পুড়ে গেলাম আমি, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। রণদেববাবুর চিৎকার শুনে ওনার ছেলে এবং স্ত্রী বাথরুমে গিয়ে দেখে গিজারের সুইচ অন করা রয়েছে, আর রণদেববাবু এক বালতি গরম জলের মধ্যে নিজের হাত ডুবিয়ে বসে আছেন। ছেলে বলে, বাবা, তুমি সন্ধেবেলা গিজারের সুইচ কেন অন করেছিলে? তোমার হাতটা তো পুড়ে যাচ্ছে, হাতটা সরাও। সৌমেন ওর বাবার হাতটা বালতি থেকে সরিয়ে দেয়। রণদেববাবু কেমন ভ্যাবা চাকা খেয়ে গিয়ে তার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। রণদেববাবুর হাতের চামড়া অনেকটাই পুড়ে গেছে। উনিও ওনার নিজের হাতের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। কি হয়েছে আমার? কি করে আমার আমার হাতটা পুড়ে গেল? কি করে? আমি তো এমনি বাথরুমে এসেছিলাম, তারপর তো আবার কিছুই মনে করতে পারছি না। আমার হাতটা পুড়লো কি করে? পুরো বাথরুমটা কেমন একটা সোঁদা গন্ধে ভরে যেতে থাকে। আর তখনই বাথরুমের একটা দেওয়ালে ফুটে ওঠে 4 হাত পাওয়ালা একটা অদ্ভুত প্রতিকৃতি, যেটা দেখতে পেয়ে রণদেববাবু চিৎকার করে ওঠেন, ভুল্লরা এসেছে, ভুল্লরা, ও আমাকে নিজের সাথে নিয়ে যাবে। আমার আর বাঁচার কোনো উপায় নেই। না, আমার আর বাঁচার কোনো উপায় নেই। ও আমাকে নিয়ে যাবে, আমি জানি ও আমাকে নিয়ে যাবে। জ্ঞান হারান রণদেববাবু। সৌমেন ওর বাবাকে কোনো রকমে ধরে এনে শুইয়ে দেয় বিছানায়। কিন্তু একটু আগে তারাও যে অপ্রাকৃতিক ঘটনার সাক্ষী থেকেছে তার ব্যাখ্যা ওদের 3 জনের কারোর কাছে নেই। আর ওরা এটাও জানে রণদেববাবুর জ্ঞান ফিরে আসলেও উনি কিছুই বলতে পারবেন না। শর্মিষ্ঠা ওর বাবার ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে ওর চোখ আটকে যায়। একটা চিহ্ন আঁকা রয়েছে ডায়েরিতে,
যে চিহ্নটা কয়েক ঘন্টা আগে গোপালের ডান হাতের তালুতে দেখা গিয়েছিল। একটা গোল বৃত্তের মধ্যে সমবাহু ত্রিভুজ আঁকা ছবিটির তলায় ওর বাবার হাতে লেখা রয়েছে, এই চিহ্নটি একটি তান্ত্রিক চিহ্ন। ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ জন্ম, অপরটি কোণ মৃত্যু এবং সর্বশেষ কোণটি পুনর্জন্মকে ইঙ্গিত করছে, এবং এই 3টি ঘটনাবৃত্ত একে অপরের সাথে যুক্ত। হঠাৎ করে ঘরের মধ্যেটা ঠান্ডা হয়ে যাওয়া শুরু করে, সাথে একটা গন্ধে ঘরটা ভরে যায়। গন্ধটা পুকুরের বা কোনো জলার ধারে বসে থাকলে যেমন সোনা গন্ধ পাওয়া যায়, অনেকটা সেরকম। শর্মিষ্ঠা এবং গার্গী দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে দেয়। ঘরের মধ্যে দেখা যায় একটা 4 পেয়ে জীবকে। ভালো করে দেখে শর্মিষ্ঠা, এটা তো একটা বাচ্চা মেয়ে, ওদের দিকে এগিয়ে আসছে। শুধু এগিয়ে আসছে না, গুনগুন করে কিছু একটা সুর ভাজছে। গার্গী, নিজের কান চেপে ধরুন। এই সুর আমাদের কানে গেলে আমাদের মস্তিষ্ক ওর নিয়ন্ত্রণে চলে যাবে। নিজেদের দুহাত দিয়ে নিজেদের কান চেপে ধরে গার্গী আর শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, ভালো করে দেখুন, ওরা ওরা একজন নয়, ওদের ওদের একটা দল এগিয়ে আসছে। তাকিয়ে দেখে শর্মিষ্ঠা, একদম ঠিক কথা বলেছে গার্গী। ওদের দিকে একটা দল এগিয়ে আসছে, ছোট বাচ্চা মেয়েদের। শর্মিষ্ঠা বলে, আমাদের পালাতে হবে গার্গী, এরা সবাই মৃত্যুর পরে ফিরে এসেছে। শর্মিষ্ঠার গার্গী দৌড়তে থাকে বাড়ির সদর দরজার দিকে। ওদের পেছনে অতিপ্রাকৃত জীবেদের দলটাও ধাওয়া করতে থাকে। একটা জলের ধারাও বয়ে আসতে থাকে এই জীবগুলোর সাথে। হঠাৎ একটা জিনিস মনে পড়তে থাকে শর্মিষ্ঠার। সে তার গতি থমকিয়ে দেয়। সেদিন যখন ওর মা প্রথম ওদের ঘরের দেওয়ালে একটা অতিপ্রাকৃতিক জীবের অবয়ব দেখে চিৎকার করে উঠেছিল, সেদিনও ওদের ঘরের মেঝে ভিজেছিল। এখনও যে মেঝেতে দাঁড়িয়ে আছে সেটা ভিজে। গোপালের মৃত্যুও হয়েছিল ওদের চোখের সামনে জলে ডুবে। তাহলে কি ভুলোরা যোগসূত্র আছে কোনো জলাশয়ের সাথে? কিছুটা এগিয়ে গিয়ে গার্গী দেখতে পায় শর্মিষ্ঠা ওর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। শর্মিষ্ঠার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ঝাঁক অতিপ্রাকৃতিক জীব। বিপদ আসন্ন দেখে গার্গী এক ঝটকায় টেনে আনতে যায় শর্মিষ্ঠাকে, কিন্তু শর্মিষ্ঠাকে এক চুলও তার জায়গা থেকে নড়ানো সম্ভব হয় না। মন্ত্রমুগ্ধ হয়ে এক দৃষ্টিতে শর্মিষ্ঠা তাকিয়ে থাকে তার দিকে এগিয়ে আসা সারিবদ্ধ হয়ে অতিপ্রাকৃতিক জীবগুলোর দিকে। ভুল্লোরা আমায় ডাকছে, আমায় ডাকছে, যেতে হবে আমায়। ভুল্লোরা আমায় ডাকছে, ডাকছে ভুল্লোরা। শর্মিষ্ঠা এক নাগারে কথাগুলো বলে যেতে থাকে। জোরে ওকে এক হ্যাঁচকা টানে সরিয়ে নেয় গার্গী। ঘোর কেটে যায় শর্মিষ্ঠার। গার্গী বলে ওঠে, আমাদের পালাতে হবে শর্মিষ্ঠা, হাতে সময় খুব কম, না হলে আমাদের দুজনের মৃত্যু অবধারিত। ওরা শুনতে পায় সদর দরজায় কারোর বারবার আঘাত করার শব্দ। তমালের তো এত তাড়াতাড়ি ফিরে আসার কথা নয়, তাহলে কে অপেক্ষা করছে ওদের জন্য দরজার ওপারে? দৌড়তে থাকে বাড়ির সদর দরজার দিকে দুজনে, কারণ এছাড়া ওদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। দরজা খুলতেই দেখে বাবলু নামে সেই রিক্সাওয়ালা ছেলেটি দাঁড়িয়ে। ঠাকুর মশাই, দাদু আপনাদেরকে নিয়ে যেতে বললেন, আপনারা তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন দেখি। বাবলু এক প্রকার শর্মিষ্ঠার গার্গীকে টেনে বের করে এনে সদর দরজা বন্ধ করে দেয়। গার্গীদের বাড়ির মূল ফটক থেকে বেরোনোর সময় বাবলু দুটো কর্পূর জাতীয় জিনিস ছুঁড়ে দেয় গার্গীদের বাড়ির ভেতরে। তারপর বলে, বাড়ি থেকে তোমাদের বের করে নেওয়ার পর ঠাকুর মশাই দাদু এটাকে তোমাদের বাড়ির মধ্যে ছুঁড়ে দিতে বলেছিল গো। এতে করে ভুল্লোরা কাল সকালের আগে এই বাড়ি থেকে বাইর হতে পারবে না। গ্রামের রাস্তায় কম পাওয়ারের আলো, তার সাথে ঝিঁঝি পোকার ডাক পরিবেশটাকে কেমন একটা অদ্ভুত করে তুলেছে। গ্রামের বাড়িগুলোতে সেভাবে আলোও জ্বলছে না। ঘড়ি দেখে শর্মিষ্ঠা 10:30 বাজে। বাড়িতে থাকলে এখন সবাই ওরা খেতে বসত। নীরবতা ভাঙে গার্গী। তোমার রিক্সা করেই তো বাবা এখানে ওখানে যেত। তা কিছুদিন আগে বাবা ও আরও একজন ভদ্রলোককে কি তুমি কোথাও নিয়ে গিয়েছিলে? হ্যাঁ দিদি, একজন ভদ্রলোক শহর থেকে এসেছিলেন। মাস্টার মশাই আর তিনি আমার রিক্সা করেই এখানকার সব মন্দিরগুলোতে গিয়েছিলেন গো। বাবলুর কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে শর্মিষ্ঠা। বলে, এখানকার মন্দিরগুলো মানে বিশেষ কোনো মন্দিরে ওনারা যাননি? না ম্যাডাম, এখানে বিশেষ কোনো মন্দির নেই,
সাধারণত যে মন্দিরগুলোতে এখানের সবাই যায় ওনারাও সেখানেই গিয়েছিলেন। মাস্টারমশাই নিজেও দায়িত্ব নিয়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন। কথা বলতে বলতে ওরা পৌঁছে যায় একটা একতলা বাড়ির সামনে। গার্গী বলে, শর্মিষ্ঠা, নেমে আসুন। এটা ননী ভট্টাচার্যের বাড়ি। আমরা সবাই ওনাকে ঠাকুরমশাই দাদু বলেই ডাকি। উনি আমাদের এভাবে ডাকলেন কেন? কোনো বিপদের কি উনি আঁচ করেছিলেন? সেটা জানতে গেলে তো আমাদের ওনার বাড়ির ভেতরে যেতে হবে। বাড়ির সামনেই একজন 70 বৃদ্ধ ওদের জন্যই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি বললেন, এসো এসো মা, তোমরা বাড়ির ভিতরে এসো। বৃদ্ধ ভদ্রলোক শর্মিষ্ঠা আর গার্গীকে নিয়ে বাড়ির মধ্যে ঢোকেন। ওদেরকে পৌঁছে দিয়ে ফেরার রাস্তা ধরে বাবলু। তোমার বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই গোপালের সংবাদটা পাই। বুঝে গিয়েছিলাম তোমাদের ওপরে বিপদ আসন্ন, তাই বাবলুকে পাঠিয়েছিলাম তোমাদের এখানে নিয়ে আসার জন্য। গার্গী শর্মিষ্ঠার সাথে ঠাকুরমশাইয়ের পরিচয় করিয়ে দেয়। তিনজন গিয়ে বসে ননী ভট্টাচার্যের একতলার বসার ঘরে। শর্মিষ্ঠা সংক্ষেপে ঠাকুরমশাইকে জানায় তার নিকুঞ্জপুর গ্রামে আসার আসল উদ্দেশ্য। তারপর বলে, ঠাকুরমশাই, ভুল্লোরা কে? কেনই বা সে এতগুলো মানুষের জীবন নিচ্ছে? শর্মিষ্ঠার কথা বলা শেষ হলে ঠাকুরমশাই কিছুক্ষণ শর্মিষ্ঠাকে পর্যবেক্ষণ করেন। তোমাকে একটা কথা বলছি মা, তোমার বাবা এখানে আসার অনেকদিন আগে থেকেই ভুল্লোরা সম্পর্কে জানতেন। তিনি কিভাবে জানতেন সেটা আমার অজানা, কারণ তোমার বাবা প্রথম দিন গ্রামে এসে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমিও যেমন ওনাকে এই বিষয়ে কিছু বলিনি, তেমন উনিও কিভাবে ভুল্লোরার কথা জেনেছিলেন সেটাও আমাকে বলেননি। বেশ আশ্চর্য হয় শর্মিষ্ঠা। তার বাবা আগে থেকেই ভুল্লোরা সম্পর্কে জানতো, কিন্তু কিভাবে? তোমরা সবাই যক্ষ সম্পর্কে শুনে থাকবে। যক্ষের নারী রূপ হলো যক্ষিণী। হিন্দু ধর্মে এদের পুজো করা হয় উর্বরতার দেবী হিসেবে। বৌদ্ধ সাহিত্যে এরা হলো বৈশ্রবণ বা কুবেরের অনুচর। এদেরকে পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আজ থেকে প্রায় 100 বছর আগে নিকুঞ্জপুরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তখন লোহিতমোহন মুখোপাধ্যায় ছিলেন এখানকার জমিদার। অনেক পুজো উপাচার করেও দুর্ভিক্ষের প্রকোপ থেকে গ্রামকে বাঁচানো যাচ্ছিল না। তাই গ্রামের মানুষও মারা যেতে শুরু করলো। সাথে দেখা দিল কলেরা, বসন্তের মতো রোগ। গ্রামের পুরোহিত বিধান দিলেন, একমাত্র যক্ষিণী এই গ্রামকে বাঁচাতে পারে জমিদার মশাই। যক্ষ সম্পর্কে ধারণা থাকলেও যক্ষিণী সম্পর্কে খুব কমই ধারণা ছিল গ্রামের মানুষের। জমিদারেরও তাই। তিনি জানতে চান, সেটা কি পুরোহিত মশাই? কিভাবে এর আহ্বান করা হয়? জমিদার মশাই, এর জন্য প্রয়োজন হবে 5 বছর বয়সী একটা মেয়ের, যাকে তার প্রিয় জিনিসের লোভ দেখিয়ে তার স্বইচ্ছায় ডেকে এনে ভুলিয়ে ভালিয়ে একটা গর্তের মধ্যে বসিয়ে পুজো করে জীবন্ত অবস্থায় মাটি চাপা দেওয়া হবে। পুরোহিত মশাইয়ের নির্দেশ মতোই গ্রামের কোনো এক হতদরিদ্র প্রজার মেয়েকে তুলে নিয়ে এসে যক্ষিণী বানানো হয়। মেয়েটিকে জীবন্ত অবস্থায় মাটিতে চাপা দেওয়ার আগে পুরোহিত মেয়েটির সবচেয়ে পছন্দের একটি জিনিস মেয়েটির থেকে নিয়ে নেয়। ঢাক ঢোলের শব্দে মিলিয়ে যায় বাচ্চাটির কান্নার শব্দ। এই বিষয়টি সীমাবদ্ধ ছিল শুধুমাত্র জমিদার পরিবারের মধ্যেই। আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর থেকেই নিকুঞ্জপুর গ্রামে পুনরায় সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছিল। নিকুঞ্জপুর গ্রামকে সমৃদ্ধ করে তোলার জন্য পুরোহিতের কথা মতো জমিদার 5 বছর অন্তর নির্দিষ্ট পূর্ণিমা তিথিতে একটি করে মেয়েকে যক্ষিণী বানাতে শুরু করেন। যে মেয়েটিকে যক্ষিণী বানানো হতো তার হাতে দেওয়া হতো আগে যাকে যক্ষিণী বানানো হয়েছে তার কোনো প্রিয় জিনিস। এই ঘটনাটা আড়াল করার জন্য নিকুঞ্জপুরের জমিদার পরিবার
প্রতি 5 বছর অন্তর অন্তর আয়োজন করত এক বিশাল মেলা। সেদিন সকল গ্রামবাসীর জন্য বিনামূল্যে খাওয়া দাওয়ার আয়োজন থাকত। শুধু সেই দিন রাতেই কোনো হতভাগ্য মায়ের কোল খালি হয়ে যেত। প্রথম প্রথম বিষয়টা কাকতালীয়ভাবে নিলেও পরবর্তীতে প্রজাদের মধ্যে দেখা দিয়েছিল ক্ষোভের আগুন। প্রতি 5 বছর অন্তর গ্রামের একটি করে মেয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, অথচ জমিদারের কোনো ভ্রুক্ষেপ নেই। যক্ষিণীর বিষয়টা প্রথমে জমিদার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আস্তে আস্তে বিষয়টা বাইরে ছড়িয়ে পড়তে শুরু করলো। এই যে কথায় আছে না, দেওয়ালেরও কান আছে, কিন্তু প্রজারা জমিদারের বিরুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছিল না। মাঝে কয়েকটা বছর কেটে গেল। জমিদারির দায়িত্বে তখন ললিত মোহনের নাতি নরনারায়ণ মুখোপাধ্যায়। সারা ভারত জুড়ে তখন চলছে ইংরেজ শাসন। নরনারায়ণও তখন ইংরেজদের তাবেদারি করে রায় বাহাদুর উপাধি পেয়েছে, তাই সে কাউকে তোয়াক্কা করত না। ওপর মহলের কিছু একটা কাজে এই গ্রামে এসে নরনারায়ণের অতিথি হয়ে থাকতে শুরু করেছিলেন উইলসন সাহেব এবং তার স্ত্রী এমিলি। বিদেশিনী হলেও এমিলির মধ্যে এখানকার মানুষদের জন্য একটা টান ছিল, আর সেই টান থেকেই হয়তো এমিলি খুব সহজেই এখানকার মানুষ, বিশেষত মহিলাদের সাথে মিশে যেতে পেরেছিল। অনেকদিন এদেশে থাকার কারণে এমিলির বাংলা বুঝতে বা বলতে খুব একটা অসুবিধে হতো না। সে তাদের আশ্বস্ত করে বলল, তোমরা নিশ্চিন্তে থাকো, এবার আর কেউ এই গ্রাম থেকে হারাবে না। উইলসন, তুমি একবার জমিদারের সাথে কথা বলো। আমার কাছে গ্রামের মানুষ নালিশ করেছে যে প্রতি 5 বছর অন্তর এখানে যেদিন মেলা হয় সেদিন একটা 5 বছরের মেয়ে হারিয়ে যায়। এবারে মেলা হবে না, তুমি হুকুম দাও জমিদারকে। পরদিন জমিদারকে ডেকে পাঠান উইলসন। দেখো জমিদার, প্রতি 5 বছর অন্তর যে মেলা তোমরা আয়োজন করো সেটা এবারে আর করতে পারবে না। জমিদার নরনারায়ণ জানতে চায়, কেন সাহেব, ওই দিন সবাই কত আনন্দ করে। উইলসনের কাছে প্রশ্ন প্রস্তুত ছিল। সে বলে, আনন্দ করে? প্রতি মেলার দিন একটা করে বাচ্চা হারিয়ে যায়। কোথায় যায়? কেনই বা যায়? চুপ করে যায় জমিদার। বোঝে সাহেবকে বেশি খাটানো ঠিক হবে না। এদিকে এমিলি গ্রামে 5 বছর বয়সী মেয়েদের একটি তালিকা তৈরি করে তাদের ওপরে কিছু লোককে বিশেষ নজর রাখতে বলে। নির্দিষ্ট দিন আগত, অর্থাৎ যেদিন মেলার দিন ধার্য হয়েছিল, সারাদিন কেটে যায়। হঠাৎই সন্ধ্যায় খবর আসে নিবারণ চক্রবর্তীর 5 বছরের নাতনি লক্ষ্মীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবারণ চক্রবর্তীর মেয়ের ঘরের নাতনি লক্ষ্মী মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সেদিন সকালেই উইলসন সুখবরটা পেয়েছিল যে সে বাবা হতে চলেছে। তাই মেয়েটির নিখোঁজের খবর এমিলির কাছে গোপন করে যায়। নিজের লোকজনকে নিয়ে উইলসন পৌঁছে যায় জমিদার বাড়িতে। সারা বাড়ি অন্ধকার, কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। অন্ধকারে উইলসন তার দলবল এবং মশাল নিয়ে বাড়ির মধ্যে ঢুকে এগোতে থাকে। কিছুটা এগোতেই ওদের চোখ পড়ে জমিদার বাড়ির দক্ষিণ দিকে এক লেলিহান অগ্নিশিখার দিকে। ঠিক সেই মুহূর্তেই এক বিরাট কাল পেঁচার ডাক শোনা যায়, যেন পেঁচাটা অশুভ কিছুর ইঙ্গিত দিয়ে গেল। অগ্নিশিখার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়ে উইলসন সাহেব দেখে যজ্ঞবেদী থেকে উঠছে আগুনের লেলিহান শিখাটি। বেদির একদিকে বসে আছে জমিদার নরনারায়ণ, অপরদিকে বসে আছে জমিদার বাড়ির পুরোহিত। চলছে চাপা কণ্ঠে মন্ত্র উচ্চারণ, আর বেদি থেকে কিছুটা দূরে বসে ঝুলছে নিবারণ চক্রবর্তীর নাতনি লক্ষ্মী। হাতে ধরা রয়েছে একটা কাটা চুলের বেনি।
এখানে এসব কি হচ্ছে জমিদার? উইলসনের গম্ভীর গলা রাতের নির্জনতাকে খান খান করে দেয়। জমিদার সহ পুরোহিত চমকে ওঠে। সাহেব আপনারা? কাঁপতে থাকে জমিদারের গলা। উইলসন বজ্র কঠিন স্বরে বলে, মেয়েটাকে ছেড়ে দাও। জমিদার তখন বলে, সাহেব, এই মেয়েকে ছাড়া যাবে না। একে যক্ষিণী করার প্রক্রিয়া সে শুরু হয়ে গেছে। মাঝপথে সেই প্রথা বন্ধ করে দিলে বিপদ হবে। নরনারায়ণের কথা তোয়াক্কা না করেই মেয়েটিকে উইলসন তার লোকের সাথে পাঠিয়ে দেয়। এক কুটিল প্রস্তাব রাখে। বলে, তোমার সম্পত্তির একটা অংশ আমার নামে লিখে না দিলে পুরো গ্রাম জেনে যাবে ওই বাচ্চা মেয়েটাকে তুমি কি করতে আর আগের মেয়েগুলোরও কি হয়েছিল। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে উইলসনের প্রস্তাবে রাজি হয়ে যায় নরনারায়ণ। তার পরদিন থেকেই শুরু হয় গ্রামে এক অদ্ভুত সমস্যা। বিশেষত জমিদার পরিবারের লোকেদের মধ্যে দেখা দিতে থাকে স্মৃতি অপভ্রংশজনিত সমস্যা। যাদের মধ্যে এই সমস্যা দেখা দিত তারাই কিছুদিনের মধ্যে আত্মহত্যা করত। নিবারণ চক্রবর্তী ছিলেন অভিজ্ঞ মানুষ। তার নাতনি ফিরে এলেও সে যে আর আগের মতো নেই, তার চোখে সেটা সহজেই ধরা পড়ে যায়। জমিদার পরিবারে অসময়ে অনেকগুলো মৃত্যু নেমে আসায় বাকি পরিবারের লোকজন গ্রাম ছেড়ে চলে যায়। সবাই ভেবেছিল এবারে বোধহয় নিকুঞ্জপুরে মৃত্যু মিছিল বন্ধ হবে, কিন্তু না, এবারে শুরু হয় গ্রামবাসীদের মৃত্যু মিছিল। নিবারণ চক্রবর্তী নিজের অভিজ্ঞতা দ্বারা সিদ্ধান্তে পৌঁছন যে যেসব বাচ্চা মেয়েগুলোকে ফুলিয়ে যক্ষিণী বানানো হতো তারাই ফুল্লরায় পরিণত হয়ে মানুষজনকে সবকিছু ভুলিয়ে আত্মহত্যা করাতে বাধ্য করছে। ফুল্লরা অর্থাৎ ভুলে যাওয়া বা ভুল। যেহেতু বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়েই হত্যা করা হতো, তারাও মানুষের স্মৃতি ভুলিয়ে হত্যা করার পন্থা বেছে নিয়েছিল। বেশ কয়েকদিন ধরে নিবারণ চক্রবর্তী নিজের নাতনির উপরে নজর রাখছিলেন। সেদিন তখন মধ্যরাত, বাড়ির সবাই ঘুমোচ্ছে। নিবারণের চোখে ঘুম নেই, শুধু বিছানায় কান খাড়া করে শুয়ে আছেন তিনি। হঠাৎই একটা শব্দ হতেই ঘর থেকে বেরিয়ে তিনি দেখতে পান লক্ষ্মী বাড়ির সদর দরজা খুলে এগিয়ে চলেছে। দু পায়ে হাঁটছে না লক্ষ্মী, হাঁটছে চার পায়ে, আর ওর পেছন দিকে একাধিক ছায়া। দিদিভাই, দিদিভাই দাঁড়াও, দিদিভাই যেও না, দিদিভাই দাঁড়াও, দাঁড়াও দিদিভাই, দিদিভাই যেও না, দাঁড়াও। সেই ডাক উপেক্ষা করে লক্ষ্মী গিয়ে পৌঁছল জমিদারের নায়েবের বাড়ির সামনে। দূর থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করতে থাকেন নিবারণ। বেশ কিছুক্ষণ পরে লক্ষ্মী সহ ওই একাধিক ছায়া জমিদার বাড়ির দিকে এগোতে থাকে এবং একটি বিশেষ জায়গায় গিয়ে তারা মিলিয়ে যায়। পরদিন সকালে নায়েবের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন নায়েব, কিন্তু তার ঘর ভর্তি ছিল জলে। লক্ষ্মীকে কিন্তু সকালে নিবারণের বাড়িতেই একদম স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। তারপরে নিবারণ চক্রবর্তী এক বিশেষ ক্রিয়ার দ্বারা ফুল্লরাকে আবদ্ধ করেন। কিন্তু কিন্তু এখন ফুল্লরা কিভাবে মুক্তি পেল সেটাই তো বুঝতে পারছি না। নিজের ঘরে ঘুমোচ্ছিল সৌমেন। দরজার বাইরে ঠাকুমার গলা শুনতে পায়। দাদু ভাই, দাদু ভাই, তাড়াতাড়ি ওঠ, দরজা খোল, তোর সাথে আমার ভীষণ দরকার আছে। ঘুম চোখে দরজা খোলে সৌমেন, বলে, কি হয়েছে? বাবার কিছু হয়েছে? এক প্রকার সৌমেনকে ধাক্কা মেরে ওর ঠাকুমা ঘরে ঢুকে পড়েন। বলেন, দিদি ভাইকে ফোন কর, খুব দরকার।
সৌমেন চোখ কচলাতে কচলাতে বলে, দিদি যেখানে গেছে সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা, বুঝলে? তুমি আমাকে বলে রাখো, আমি মেসেজে বলে দিচ্ছি। একটু গুছিয়ে নেন নিজেকে ঠাকুমা। তারপরে বলেন, তোর বাবার মুখে ভুল্লোরা শব্দটা শুনে মনে হয়েছিল এটা আগেও আমি কোথাও শুনেছি। তখন মনে করতে পারিনি, কিন্তু এখন পড়েছে। আমার দূর সম্পর্কের এক মামার মুখে শুনেছিলাম ভুল্লোরার কথা। এক প্রকার প্রেত হলো ভুল্লোরা, যার জন্য মামাদের পরিবার ভিটে ছাড়া হয়। ওদের বাড়িও ছিল নিকুঞ্জপুরে। তোদের বাবাকে বেশ স্নেহ করতেন উনি। ভূত প্রেত পিশাচ এসবে কোনো কালেই বিশ্বাস ছিল না সৌমেনের, কিন্তু গত কয়েকদিনে যা যা চোখের সামনে ও দেখেছে এখন আর অবিশ্বাস করতে ইচ্ছে করে না। ঠাকুমার বলা কথাগুলো দিদিকে মেসেজে জানিয়ে দেয়। ননী ভট্টাচার্যের বাড়ির বসার ঘরে প্রথম নীরবতা ভাঙে শর্মিষ্ঠা। বলে, ঠাকুরমশাই, এই যে লক্ষ্মীদেবীর কথা এতক্ষণ আপনি বললেন, উনি আপনার মা, তাই তো? অবাক হন ননী। বলেন, তুমি জানলে কিভাবে? বাড়ির বাইরে লেখা ছিল লক্ষ্মী ভবন, ওটা দেখেই অনুমান। তবে আমার কয়েকটা জিনিস জানার আছে। প্রথমত, নিবারণ চক্রবর্তী আপনার পূর্বপুরুষ হলে ভুল্লোরাকে কিভাবে আটকানো যাবে সে উপায় নিশ্চয়ই আপনার জানা। সেটা কি? দ্বিতীয়ত, আমি যতদূর খবর নিয়েছি, আগে যেখানে জমিদার বাড়ি ছিল এখন সেখানে নিকুঞ্জপুরের বাজার। তাহলে যক্ষিণী করার জায়গাটা এখন কি বাজারের মধ্যেই পড়ছে? হ্যাঁ, আমি নিবারণ চক্রবর্তীর মেয়ের ঘরের নাতি, কিন্তু ভুলদোরাকে কিভাবে আটকানো যায় সেই উপায় আমার দাদু আমাকে বলে যাননি। তুমি ঠিকই শুনেছ, নিকুঞ্জপুরের জমিদার বাড়ির আর কোনো অস্তিত্ব নেই। কোন জায়গায় বাচ্চা মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে যক্ষিণী করা হতো সেটা এই গ্রামের কেউই জানে না। আমার দাদুও সেটা কাউকে কোনোভাবে জানতে দেননি। জমিদার বাড়ি না থাকলেও জমিদার বাড়ির কোনো পুকুর এখনো কি অবশিষ্ট আছে? হ্যাঁ, ওই পুকুর ঘাট আছে গ্রামের দক্ষিণ দিকে, তবে সেখানে কেউ যায় না। পাশে একটা বড় খেলার মাঠ আছে। সকালের আলো ফুটলে তমাল পৌঁছে যায় ননী ভট্টাচার্যের বাড়ি। শর্মিষ্ঠা বলে, গার্গী, আপনি তমালের সাথে বাড়ি চলে যান, আমি কিছু কাজ মিটিয়ে আসছি। সকালে ভাইয়ের মেসেজ পাওয়ার পর শর্মিষ্ঠা যেন একটু আশার আলো দেখতে পায়। কিছু দরকারি কাজ মিটিয়ে শর্মিষ্ঠা ঘণ্টা তিনেকের মধ্যে ভিড়ে আসে গার্গীদের বাড়ি। ওকে দেখতে পেয়েই গার্গী দৌড়ে আসে। পুরোহিত দাদু স্ট্রোক হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি আমি নিশ্চিত এটা ওই ভুল্লোরার কাজ। চুপ করে থাকে শর্মিষ্ঠা, বুঝতে পারে না ওর কি বলা উচিত। আগে থেকেই শর্মিষ্ঠা বাবলুকে বলে রেখেছিল বিকেলের দিকে আসতে। বিকেলে সময় মতো বাবলু চলে আসে। এলে বলে, তুমি আমাকে এখন দক্ষিণ দিকে যে খেলার মাঠটা আছে সেখানে নিয়ে চলো। অসুবিধা নেই ভাই, তুমি না হয় আমাকে কিছুটা দূরেই নামিয়ে দিও। ফাঁকা রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা পরে গিয়ে ওরা পৌঁছয় একটা বড় মাঠের ধারে। বাবলু গাড়ি থামিয়ে বলে, রিকশা থেকে নেমে পড়ে শর্মিষ্ঠা। হাতে একটা বড় টর্চ নিয়ে এগিয়ে যেতে থাকে মাঠের ঠিক দক্ষিণ দিকে। মাঠের চারিদিক ঘন জঙ্গলে ভরা থাকলেও একদিক তুলনামূলক পরিষ্কার। সেখানেই গিয়ে থামে শর্মিষ্ঠা। মাটিতে পা দিয়ে বার কয়েক আঘাত করতে থাকে। মাটির নিচে ফাঁপা থাকলে যেরকম শব্দ হয় অনেকটা সেরকম শব্দ হতে শুরু করে। শর্মিষ্ঠার পায়ে একটা গোল চাকতির মতো কিছু ঠেকে সেটাতে পা দিয়ে চাপ দিতেই একটা পাটাতন সরে যায়। দেখা যায় একটা লোহার সিঁড়ি নিচ পর্যন্ত চলে গেছে। সেই সিঁড়ি ধরে টর্চের আলো ফেলে সাবধানে নিচে নামতে শুরু করে শর্মিষ্ঠা। কয়েক পা নামতেই শর্মিষ্ঠার মাথায় কেউ যেন পেছন থেকে কিছু একটা ভারী দিয়ে আঘাত করে। ও অচৈতন্য হয়ে পড়ে। কতক্ষণ পরে জানা নেই,
জ্ঞান ফিরে এলে শর্মিষ্ঠা নিজেকে আবিষ্কার করে একটা ঘরের মধ্যে। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাদের কঙ্কাল। একাধিক মশাল জ্বালিয়ে ঘরটাকে আলোকিত করা হয়েছে। সামনে রয়েছে একটা যজ্ঞবেদী। তার মানে এই ঘরেই হতভাগা বাচ্চা মেয়েগুলোকে যক্ষিণী বানানো হতো। একটা অতি পরিচিত কণ্ঠ শুনতে পায় শর্মিষ্ঠা। কি ভেবেছিলি সব কিছু জেনে এখান থেকে চলে যাবি? কথাগুলো বলতে বলতে গার্গী এগিয়ে আসতে থাকে শর্মিষ্ঠার দিকে। গার্গী ভেবেছিল শর্মিষ্ঠা হয়তো ওকে দেখে চমকে যাবে, কিন্তু শর্মিষ্ঠার হাসি মুখ গার্গীকেই উল্টে অবাক করে। শর্মিষ্ঠা হাসতে হাসতে বলে, আমি সকালেই বুঝে গিয়েছিলাম আপনাদের কথা মতো বাবলু আমাকে ফলো করছে। সকালেই আমি এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। এখন আমি তো ইচ্ছে করেই এসেছি এখানে। আমার পাতা ফাঁদে আপনারা পা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যাবে, তখন কি করবেন সেটা ভেবে দেখুন। এখানে আসার আগে আমি আমার বাপির কলেজে খোঁজ নিয়েছিলাম। সেখানে একটা নাম পেয়েছিলাম, তমাল দত্ত, যিনি আমার বাবাকে নিকুঞ্জপুরে এসে মন্দির নিয়ে রিসার্চ করার বিষয়ে সাহায্য করেছিলেন। খুব আশ্চর্যজনকভাবেই আপনার স্বামীর নামও এক, এবং আপনার স্বামীর কর্মক্ষেত্র এবং আমার বাবার কর্মক্ষেত্র এক। আমার বাবা বোধহয় তার এক দাদুর কাছ থেকে শোনা ভুল্লোড়ার গল্প কখনো তমালবাবুকে করেছিলেন, আর তমালবাবুও এই বিষয়টি জানতেন। আমার বাবাকে ব্যবহার করে আপনারা ভুল্লোড়াকে জাগালেন, কিন্তু কেন? পেছন থেকে শোনা যায় বাবলুর গলা। সে একটা বছর পাঁচেকের মেয়েকে নিয়ে ঘরে ঢোকে। কোনোদিনও পুলিশ এখানে আসবে না ম্যাডাম। আপনি কলকাতায় ফিরে গেছেন সেটা আমি নিজে গিয়ে থানায় জানিয়ে এসেছি কিছুক্ষণ আগে। সকালে আপনাকে থানার দিকে যেতে দেখেই আমার সন্দেহ হয়েছিল। গার্গী এক ধমকে চুপ করিয়ে দেয় বাবলুকে। তারপর বলে, ওর কথা বাদ দে বাবলু, তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? বাবলু একগাল শয়তানি হাসি হেসে বলে, যক্ষিণী তৈরি করার জন্যে তোমার যে একটা 5 বছরের মেয়ে প্রয়োজন ছিল তাকে এনেছি। এই হলো আমার দাদার মেয়ে তিথি। ওদের কথা শুনে চমকে যায় শর্মিষ্ঠা। বলে, তোমরা যক্ষিণী তৈরি করবে মানে? বাবলু, তুমি শেষ পর্যন্ত তোমার দাদার মেয়েকে? বাবলু আর গার্গী হাসতে থাকে। গার্গী বলে, আমার বিয়ের 10 বছর হয়ে যাওয়ার পরেও আমি মা হতে পারিনি। ডাক্তার দেখেও যখন কোনো লাভ হয় না, তখন বাবাই আমাকে বলেছিল এই ভুল্লোড়ার কথা, যাকে জাগিয়ে তুললে যে কোনো মানুষ তার মনস্কামনা পূর্ণ করতে পারে। ঘুমন্ত ভুল্লোড়াকে যে জাগিয়ে তুলবে সে প্রচুর অর্থও পাবে। তোর বাবা এসব নিয়ে রিসার্চ করত, জানতাম উনি ঠিক খুঁজে বের করবেন এই জায়গা। আর একবার জীবিত মানুষের পাপ পড়লেই জেগে উঠবে ভুল্লোড়া। ঠিক সেটাই হলো। কিন্তু তোর বাবা এখানে এসে ভুল্লোড়াকে জাগিয়ে তুললেও আমাদের উদ্দেশ্য কিছুটা অনুমান করতে পেরে কোথায় ভুল্লোড়ার মন্দির সেটা আর আমাদেরকে জানায় না। আর ওই যে বাবলুকে দেখছিস, ওর দাদা শহরে ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছে, কিন্তু ওকে আর চিনতেই পারে না। বাবলুও চায় প্রতিশোধ নিতে ওর দাদার থেকে, তাই ও আমাদের এই কাজে সাহায্য করছে। এগুলো অন্যায় গার্গী, তোমরা একটা বাচ্চার জীবন নিয়ে আর পাপ করো না। গার্গীর চোখে ততক্ষণে ভর করেছে শয়তান। ও বলে, তমাল, বাবলু, ওকে শক্ত করে চেপে ধরো, ও যেন পালাতে না পারে। আগে আমি সমস্ত বিধি সম্পন্ন করি, তারপর ওর ব্যবস্থা করব।
শর্মিষ্ঠা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দুজন পুরুষের সাথে সে পেরে ওঠে না। যজ্ঞের বেদিতে একের পর এক আহুতি দিতে থাকে গার্গী। বেদির সামনে বসে থাকা বাচ্চা মেয়েটির মাথা ক্রমশ নিচের দিকে ঝুঁকে যেতে থাকে। ঘরের ভিতরে সোদা জলের গন্ধ যত বাড়তে শুরু করে, ঘরের ভেতরে ততই চার পায়ে ভর দিয়ে ছোট ছোট মেয়েরা ঘুরে বেড়াতে থাকে। না, তারা কেউ জীবিত নয়। তারা অদ্ভুতভাবে বাবলুর দাদার মেয়ের চারিদিকে একটা বলয় তৈরি করতে থাকে। মন্ত্রপাঠ বন্ধ করো গার্গী। ননী ভট্টাচার্যের বাজখাই গলায় সবাই অবাক হয়ে যায়। তমাল প্রশ্ন করে, আপনি এখানে? সকালে গার্গী যখন পুরোহিত মশাইয়ের বাড়িতে চা করতে গিয়েছিল সবার জন্য, আমি তখনই আঁচ করেছিলাম যে কিছু একটা ঘটবে, তাই পুরোহিত মশাইকে আগেই সাবধান করে দিয়েছিলাম। উনি চাটা খান, বাকিটা আমাদের প্ল্যান মতো। রাগে চকচক করে ওঠে তিনজোড়া চোখ। তমাল আর বাবলু শর্মিষ্ঠাকে ফেলে এগিয়ে যেতে থাকে ননী ভট্টাচার্যের দিকে। শর্মিষ্ঠা উঠে গিয়ে চেপে ধরে গার্গীর গলা, বলে, এক পাও কেউ ঠাকুর মশাইয়ের দিকে এগোবে না, ওদিকে এগোলে গার্গী বাঁচবে না। থমকে যায় দুজনে। ঠাকুর মশাই, আপনি বাচ্চাটাকে বাঁচান, আটকান ভুল্লুরাকে। আমি অবাদক শর্মিষ্ঠা। গার্গী এই মেয়েটাকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছে। এখন ভুল্লুরাকে আটকানো সম্ভব নয়। কয়েক মুহূর্ত ভাবে শর্মিষ্ঠা, তারপর দৌড়ে গিয়ে ছোঁ মেরে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে অশরীরীদের বৃত্তের মধ্যে দাঁড়ায়। বলতে থাকে, তোমাদের এই অবস্থার জন্য যারা দায়ী, সেই বংশের সাথে আমার একটা ক্ষীণ সম্পর্ক আছে। তোমরা চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে দাও। অশরীরীরা ক্রমশ ঘিরে ধরতে থাকে শর্মিষ্ঠার শরীর। সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয় শর্মিষ্ঠার। ঠিক সেই সময় ননী ভট্টাচার্য মন্ত্রোচ্চারণ করতে শুরু করে। তারপর একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে দেন শর্মিষ্ঠার দিকে। শর্মিষ্ঠার চারিদিক ঘিরে থাকা অশরীরীদের বলয় ছিন্ন হয়ে যায়। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নরকঙ্কালগুলোতে একে একে আগুন ধরানো শুরু করে শর্মিষ্ঠা। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু হয় একটা একটা করে। এমন সময় বাইরে কারোর পায়ের শব্দে সবাই সতর্ক হয়ে ওঠে। কয়েকজন পুলিশ প্রবেশ করে ওই গুপ্ত কক্ষে। ওদেরকে খবর দিয়েছিল ননী ভট্টাচার্য। আসুন আপনারা, এদেরকে নিয়ে যান। এই ঘরটি জমিদার বাড়ির গুপ্ত কক্ষ। এখানে অনেক কিছুই পেতে পারেন আপনারা। এরা এখানে একটা বাচ্চা মেয়েকে বলি দেওয়ার পরিকল্পনা করেছিল। এই ঘরটা সম্পূর্ণভাবে বন্ধ করার দায়িত্ব আপনাদের। বলির কথা শুনেই পুলিশ অফিসার গার্গী, বাবলু, তমালকে সাথে সাথে অ্যারেস্ট করে। তিথিকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব থানার অফিসার নিজে নেন। বাইরে তখন ভোরের আলো ফোটা শুরু হয়েছে। ননী ভট্টাচার্যের সাথে ফেরার রাস্তা ধরে শর্মিষ্ঠা। মা, তুমি কিভাবে এই জায়গার হদিশ পেলে? খুব সহজ হিসেব। ভুল্লরার সাথে একটা জলের সম্পর্ক ছিল। জমিদার বাড়ির কোনো একটা গুপ্ত রাস্তা ধরে হয়তো এখানে পৌঁছানো যেত, বা হয়তো এটা পুকুরের কাছাকাছি বলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল ভুল্লরার সাথে জলের। সেজন্যই আমি জমিদার বাড়ির পুকুরের খোঁজ করি। কিন্তু আপনি বলুন তো, আপনি আমাকে বাঁচালেন কিভাবে? ননী ভট্টাচার্য হেসে বলেন, গার্গী ওই বাচ্চাটিকে যক্ষিণীর জন্য উৎসর্গ করে ফেলেছিল। তুমি যখন ওই জায়গায় গেলে, তোমাকে বাঁচানো আমার সহজ হয়ে গেল, কারণ ও তো তোমাকে উৎসর্গ করেনি। বাড়ি ফেরার ট্রেন ধরে শর্মিষ্ঠা। বাড়ি থেকে কিছু আগেই বাবা নিজে ফোন করে জানিয়েছেন তিনি ভালো আছেন। ওর মা বলেছে আর ওর পছন্দের কিছু একটা রান্না করবে, কিন্তু কি যেন রান্না করবে মনে করতে পারে না শর্মিষ্ঠা। আজ সকাল থেকেই অনেক কথাই ভুলে যাচ্ছে শর্মিষ্ঠা।